দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। কাউকে রেয়াত করা হবে না, তারাতলা বিপর্যয়ে ব্ল্যাকলিস্টেড নির্মাণ সংস্থা, জানালেন মুখ্যমন্ত্রী। গ্রেপ্তারের সময় আসামির কোমরে দড়ি, কড়া ভৎসনা কলকাতা হাইকোর্টের। পুলিশকে কি নির্দেশ দিলেন বিচারপতি? গুন্ডা দমন বিল, 1 বছর বিনা বিচারে আটক সম্পত্তি নিলাম, আসছে শুভেন্দুর মেগা বিল। কৃষকদের জন্য বছরে 36,000 টাকার পেনশন আবেদন করবেন কিভাবে? রেলে ভ্রমণের নিয়ম বদল, কনফার্ম টিকিট ছাড়া সংরক্ষিত কামরায় উঠলেই বড় অঙ্কের জরিমানা। আসছে বিস্তারিত খবরে। তারাতলার বিপর্যয়ের নেপথ্যে থাকা গাফিলতির জেরে নির্মাণকারী সংস্থা আয়ন ট্রেডার্স এবং সংশ্লিষ্ট আর্কিটেক্ট তথা প্ল্যানারকে কালো তালিকাভুক্ত করা হলো। শুক্রবার ময়দানের পিডব্লিউডি টেন্টে সাংবাদিক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় চলার পর আজ তারাতলায় দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে শেষ হতে চলেছে। তারাতলা কাণ্ডে স্পষ্টতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, নিয়মের কোনো রকম লঙ্ঘন বরদাস্ত করা হবে না। গাফিলতির খতিয়ান তুলে ধরে তিনি বলেন, গোডাউন নির্মাণের প্ল্যান পাস করা ছিল, নিয়ম অনুযায়ী পুরো কাজের উপর সুনির্দিষ্ট নজরদারি চালানোর কথা ছিল নির্মাণকারী সংস্থার, কিন্তু তারা সেই গুরুদায়িত্ব পালন করেনি। প্ল্যানার ও আর্কিটেক্টের ওপর যে নজরদারির দায়ভার ছিল তা তারা অন্য কারো ওপর চাপিয়ে দিয়েছিল, ফলে তারাতলার ওই সাইটে কোনো নজরদারি হয়নি। তবে নিশ্চিন্তে থাকুন, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদের কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা তো মাত্র শুরু। এভাবে বেআইনি ও দায়িত্বজ্ঞানহীনভাবে যারা কাজ করছেন পৌরসভার তরফে সেই সব সংস্থাকে আগামী দিনে কালো তালিকাভুক্ত করা হবে। সেই সঙ্গে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় আবাসন কিংবা বহুতলের প্ল্যান নিয়ে কোনো নাগরিক প্রতারিত হয়ে থাকলে তাদের অবিলম্বে নিকটবর্তী থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশকে দ্রুত করা পদক্ষেপ বা অ্যাকশন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের মঞ্চ থেকে পোস্তা এবং গার্ডেন রিচের পুরনো বিপর্যয়ের প্রসঙ্গ টেনে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকেও তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। অনুসন্ধানে জানা গেছে, তারাতলার ওই বিতর্কিত জমিটি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে 30 বছরের দীর্ঘমেয়াদী লিজে নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা নামক এক ব্যক্তি। পরবর্তীতে সেখানে গোডাউন নির্মাণের জন্য বেহেরা ব্রাদার্স নামের একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়, আর সেই বেহারা ব্রাদার্সই গোডাউনটি গড়ে তোলার জন্য বন্দর এলাকার স্থানীয় নির্মাণ সংস্থা আয়ন ট্রেডার্সকে সাব কন্ট্রাক্ট বা বরাদ দিয়েছিল। নজরদারির এই হাতবদল ও চরম উদাসীনতায় শেষ পর্যন্ত ডেকে আনলো এত বড় বিপর্যয়। উল্লেখ্য, গত বুধবার বেলা ঠিক 12:07 তারাতলার ওই নির্মীয়মান গোডাউনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় আকস্মিকতা কাটিয়ে তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়ে কলকাতা পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ এবং ভারতীয় সেনা। কংক্রিটের স্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের দ্রুত জীবিত বের করে আনতে অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। সূত্রের খবর, ধ্বংসস্তূপ থেকে এখনো পর্যন্ত 15 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা গুরুতর জখম হয়েছেন আরো অন্তত 33 জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই সমস্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ সম্পূর্ণ গুটিয়ে ফেলা হবে। এই ঘটনায় পুলিশের তদন্তের গতি বাড়িয়ে ইতিমধ্যেই 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর দৃশ্য বাংলায় নতুন নয়, তবে এবার এই অমানবিক প্রথার বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার জাহাঙ্গীর খান মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে আসা কোনোভাবেই আইনত গ্রহণযোগ্য নয়। মানবাধিকারের বড় প্রশ্ন, সম্প্রতি ফলতা থেকে পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের পর তাকে দড়ি বাঁধা অবস্থায় নিয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ঘটনার প্রেক্ষিতে জাহাঙ্গীর খানের স্ত্রী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতে বিচারপতি ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত অপরাধী হলেও একজন মানুষের সম্মান ও মানহানিকার আছে, পুলিশ কোনোভাবেই তা খর্ব করতে পারে না। বিচারপতির কড়া পর্যবেক্ষণ। আদালত এদিন পুলিশকে সতর্ক করে বলেছেন,
গ্রেপ্তারের পর অভিযুক্তকে দড়ি বেঁধে ঘোরানো আইনত গর্হিত অপরাধ। পুলিশি হেফাজতে থাকা ব্যক্তির মৌলিক অধিকার এবং মর্যাদার বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে। মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো পদক্ষেপ নেওয়া থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে। কেন এই পরিস্থিতি? গত কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গে দুর্নীতি বা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারের পর অভিযুক্তদের এভাবে দড়ি বেঁধে ঘোরানোর বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের ফলে ভবিষ্যতে গ্রেপ্তারের সময় পুলিশকে যে অত্যন্ত সতর্ক হতে হবে এবং আসামিদের মর্যাদার দিকে খেয়াল রাখতে হবে তা বলাই বাহুল্য। আইনজীবীদের মতে হাইকোর্টের এই রায় একদিকে যেমন পুলিশের স্বেচ্ছাচারিতায় হ্রাস টানবে, তেমনি বিচার ব্যবস্থায় মানবাধিকারের সুরক্ষাকে আরও সুনিশ্চিত করবে। বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ স্লোগান ছিল ভয় আউট, ভরসা ইন। এবার সেই প্রতিশ্রুতিকে আইনি সিলমোহর দিতে এবং রাজ্যের আইন শৃঙ্খলার খোলনচলে বদলে দিতে এক নজিরবিহীন কঠোর আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী সোমবার 29শে জুন রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে অত্যন্ত শক্তিশালী এবং কড়া ধাঁচের দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিল 2026। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার হাতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছে, তিনি ইতিমধ্যেই বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কোনো চোর বা গুন্ডাকে ছাড়া হবে না। অনেকেই ভাবছেন জেলে গিয়ে 2 মাস পর জামিনে বেরিয়ে আসবো, তা আর হবে না। আমরা সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করব। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, বর্তমান আইন অপরাধ দমনে পুরোপুরি কার্যকর নয়, তাই সমাজের কিছু অংশের অসামাজিক কার্যকলাপ রুখতে এই অল আউট অ্যাকশন বিল আনা হচ্ছে। এর পাশাপাশি সোমবার আরও একটি বিল পেশ করা হবে, যার নাম দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার বিল 2026। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরাসরি বা পরোক্ষভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয় বা নিরাপত্তাহীনতা তৈরি করে, জীবন বা সম্পত্তির বড় ক্ষতি করে, জনশৃঙ্খলা বিঘ্নিত করে, কারো বৈধ ব্যবসা ও পেশায় বাধা দেয়, স্থাবর অস্থাবর সম্পত্তি বেআইনিভাবে দখল করে, সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করে কিংবা খনি, বালি বা পাথর খাদান এবং বনজ সম্পদ চুরি করে সরকারের আর্থিক ক্ষতি করে, তবে তা এই আইনের আওতায় অসামাজিক কাজ বলে গণ্য হবে। বিলে বলা হয়েছে, যে ব্যক্তি নিজে বা কোনো সিন্ডিকেট চক্রের নেতা বা সদস্য হিসাবে নিয়মিত অসামাজিক কাজ করে, মদত দেয় বা অর্থ যোগায়, সেই গুন্ডা। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতা বা 111 বা 112 ধারায় চার্জশিটভুক্ত ব্যক্তি এবং এনডিপিএস এর অধীনে জড়িত যে কোনো বিপজ্জনক ব্যক্তি এই আইনের আওতায় গুন্ডা হিসাবে চিহ্নিত হবেন। এই বিলের সবচেয়ে মারাত্মক ও শক্তিশালী অংশ হলো প্রতিরোধমূলক আটক করার ক্ষমতা। পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতনের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার কোনো গুন্ডাকে ভবিষ্যতে অপরাধ করা থেকে আটকাতে সরাসরি আটকে রাখতে পারবে। 2019 সাল শুরু হওয়ার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ছোট প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা, পাশাপাশি যাদের জীবিকা অর্জনের জন্য কোনো উপায় নেই, তারা এই প্রকল্পের আওতায় 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যে কোনো কৃষক প্রধানমন্ত্রী মানধন যোজনা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো বিনিয়োগের পরিমাণ অত্যন্ত কম। কৃষকদের জন্য সরকারি পেনশন রইল আবেদন পদ্ধতি। এই প্রকল্পের সুবিধা ও লাভই এই প্রকল্পের আওতায় 60 বছর বয়স পূর্ণ হওয়ার পর কৃষকরা প্রতি মাসে 3000 টাকা করে নিশ্চিত পেনশন পান, অর্থাৎ বছরে মোট 36,000 টাকা পেনশন দেওয়া হয়। প্রকল্পে যোগদানের জন্য বয়স অনুযায়ী মাসিক প্রিমিয়ামের পরিমাণ নির্ধারিত হয়। আবেদনের যোগ্যতা ও শর্তে এই প্রকল্পের সুবিধা পেতে কেন্দ্র সরকার কয়েকটি শর্ত নির্ধারণ করেছে। আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কিভাবে আবেদন করবেন ধাপে ধাপে জেনে নিন। অফিসিয়াল ওয়েবসাইটে যান। প্রথমে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করুন। হোম পেজের ডান দিকে থাকা লগ ইন অপশানে ক্লিক করুন। এরপর আপনার সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে প্রসেস করুন এবং ওটিপির মাধ্যমে লগ ইন সম্পূর্ণ করুন। প্রকল্প নির্বাচন করুন। ড্যাশবোর্ডে PMKMY এনরোলমেন্ট অপশানে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। কনফার্মে আপনার নাম, জন্ম তারিখ, রাজ্য, জেলা, পিনকোড সহ সমস্ত ব্যক্তিগত তথ্য সঠিকভাবে লিখুন। ব্যাংক ও নমিনি সংক্রান্ত তথ্য দিন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং নমিনির তথ্য জমা দিন। অটো ডেবিটের সম্মতি দিন। শেষে ধাপে মাসিক প্রিমিয়াম সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার জন্য অটো ডেবিটের সম্মতি দিন।
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা। ভারতীয় রেলওয়ে আইন 1989 বড় ধরনের সংশোধনী আনা হয়েছে। জনবিশ্বাস আইন 2026-এর আওতায় রেল ভ্রমণের নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন এসেছে, যার মূল লক্ষ্য হল ট্রেনের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানো। 19 জুন 2026-এর বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই নিয়মাবলী কার্যকর করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, এখন থেকে নিয়ম ভাঙলে পকেটে টান পড়বে যাত্রীদের। নতুন নিয়ম অনুযায়ী বৈধ টিকিট বা পাস ছাড়া ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে ন্যূনতম অতিরিক্ত ভাড়ার পরিমাণ 250 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ, কনফার্ম টিকিট ছাড়া সংরক্ষিত কামরায় ভ্রমণ করলে এখন থেকে আরও কড়া জরিমানার মুখে পড়তে হবে যাত্রীদের। যথাযথ অনুমতি বা বৈধ টিকিট ছাড়া প্রতারণামূলকভাবে ভ্রমণ করলে মূল ভাড়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া দিতে হবে, যা ন্যূনতম 500 টাকা হতে পারে। এই নিয়মের কারণ রেল মন্ত্রণালয়ের মতে ইজ অফ লিভিং বা জীবনযাত্রা সহজ করা এবং যাত্রী পরিষেবার মান উন্নত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে জরিমানার পরিমাণ কম থাকায় অনেকেই নিয়ম ভাঙতে দ্বিধা করতেন না। নতুন এই সংশোধনীর ফলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক সফর নিশ্চিত হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রতিদিন অনুযায়ী মহিলা কামরা বা সংরক্ষিত কামরায় অবৈধ প্রবেশের ক্ষেত্রে কড়া নজরদারি চালাচ্ছে রেল প্রশাসন। সংরক্ষিত কামরায় সিট দখল বা অবৈধভাবে যাতায়াতের বিরুদ্ধে এখন থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভ্রমণ পিপাসু মানুষ এবং প্রতিদিনের যাত্রীদের জন্য রেলের এই নয়া নিয়ম মেনে চলাই এখন শ্রেয়। তাই স্টেশনে যাওয়ার আগে আপনার টিকিটটি নিশ্চিত করে নিন এবং নিয়ম মেনে সফর করুন।